লোকটার নাম জন। সে আসলে এই জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু জঙ্গলটা এতটাই ঘন ছিল যে সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে না। এতক্ষণ ধরে এই লোকটা সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে সামনের দিকে এগোচ্ছিল, কিন্তু এখন সূর্যটাও ডুবে গেছে। কিন্তু লোকটা তবুও তার দৌড়ানো থামাচ্ছে না। দৌড়াতে দৌড়াতে সে একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন। এর মানে হলো এখান থেকে আর কেউ ফিরে যেতে পারে না। এই লেখাটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। এদিকে রাত আরো গভীর হয়ে আসে। সব পাখিরা ফিরে যেতে শুরু করেছে। জঙ্গলের ভেতরে লুকানোরও কোনো জায়গা নেই। এরকম নির্জন আর ভয়ঙ্কর একটা জঙ্গলে জনের খুবই ভয় করছিল। তাই সে সেখানে একা দাঁড়িয়ে থাকতে না পেরে একটা গাছে উঠে যায়। গাছটা অনেক উঁচু ছিল, তো দুর্ভাগ্যবশত হঠাৎ করে সে ওই গাছটা থেকে নিচে পড়ে যায়। জ্ঞান হারানোর আগে আমরা দেখতে পাই তাকে কেউ একটা টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু কে যে তাকে টেনে নিয়ে যাচ্ছে সেটা আর আমরা দেখতে পাই না। আর কিছুক্ষণ পরেই এই মানুষটা যন্ত্রণাদায়ক এক আত্মচিৎকার পুরো জঙ্গলটাকে ভারী করে তোলে। এই ঘটনা 6 দিন পরের কথা। একটা শহরে মিনা নামের একটা মেয়েকে দেখানো হয়। এই মেয়েটার কোনো বন্ধু বান্ধব বা পরিবার নেই, শুধু আছে তার একমাত্র বোন। সেই শহরের একটা ছোট্ট পশু পাখির দোকানে কাজ করে। তখন তার বস এসে তাকে একটা টিয়া পাখি দিয়ে বলে পাখিটাকে বেলফেস্ট নামের একটা শহরে পৌঁছে দিতে হবে। মিনা সেই পাখিটাকে নিয়ে তার বাড়িতে চলে যায়, কারণ তাকে পরদিন সকালে সেই শহরের উদ্দেশ্যে বের হতে হবে। সেদিন রাতটা সে ওই টিয়া পাখিটার সাথে গল্প করেই কাটিয়ে দেয়। এরপর পরদিন সকালবেলা সে ওই টিয়া পাখিটাকে নিয়ে বেরিয়ে পড়ে বেলফেস্ট শহরের উদ্দেশ্যে। শহরটা তাদের শহর থেকে বেশ অনেকটা দূরে ছিল। সে যেতে যেতে হঠাৎ করে পথ ভুল করে অন্য একটা রাস্তায় চলে যায়। আর সেই রাস্তা দিয়ে চলতে চলতে সে একটা জঙ্গলের মধ্যে পৌঁছে যায়। জঙ্গলটা দেখে চিনতে পেরেছেন? এটা কিন্তু সেই জঙ্গল যেখানে আমরা একটু আগে জনকে অদৃশ্য হয়ে যেতে দেখেছি। মিনা গাড়িটা নিয়ে জঙ্গলের ভেতরে প্রবেশ করে। গাড়ি চালিয়ে সে জঙ্গলের ভেতরে এগোতে থাকে, কিন্তু বের হওয়ার কোনো পথ খুঁজে না পেয়ে সে গাড়ি থেকে নামতে বাধ্য হয়। সে হাঁটতে হাঁটতে ভাবতে থাকে হয়তো সে জঙ্গলের ভেতরে কাউকে পেয়ে যাবে, যার কাছ থেকে সাহায্য নিয়ে সে এখান থেকে বের হতে পারবে। হাঁটার আগে সে গাড়ি থেকে তার টিয়া পাখিটাকে সঙ্গে নিয়ে এগোতে শুরু করে। এদিকে দিন শেষ হয়ে অন্ধকার যেন গভীর হয়ে আসছে। আগের বারের মতো এবারও গাছে থাকা সব পাখিগুলো উড়ে চলে যেতে শুরু করেছে। এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যা দেখে মিনা খুব ভয় পেয়ে যায়। ঠিক তখনই মিনা লক্ষ্য করে জঙ্গলের মাটিগুলো জোরে জোরে কেঁপে উঠছে। এদিকে মিনা তার আশেপাশে কিছু একটার উপস্থিতি অনুভব করে। হঠাৎ সে তার থেকে একটু দূরে একটা বয়স্ক মহিলাকে দৌড়ে যেতে দেখে। মহিলাটাকে দেখতে পেয়ে মিনা দৌড়ে তার পিছু করতে শুরু করে। সে মহিলাটার কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু মহিলাটা যেন থামছিলই না। সে দৌড়ে যাচ্ছিল। এভাবে দৌড়াতে দৌড়াতে মিনা একটা সময় ক্লান্ত হয়ে পড়ে। তখন সে লক্ষ্য করে মহিলাটা একটা জায়গায় গিয়ে থেমে যায়। সে একটা দরজার কাছে গিয়ে মিনার উদ্দেশ্যে বলে, যদি বাঁচতে চাও তাহলে এখনই আমার এখানে চলে আসো। বয়স্ক মহিলাটার কাছ থেকে এই কথা শুনে মিনা আবারও দৌড়াতে থাকে। সে দৌড়ে সেই মহিলাটার কাছে যায়। মিনা তার কাছে যেতেই মহিলাটা তার হাত ধরে একটা ঘরে নিয়ে আসে। মিনাকে নিয়ে ঘরে ঢুকতেই মহিলাটা দরজাটা বন্ধ করে দেয়। মিনা যে ঘরটাতে গিয়ে প্রবেশ করেছে সেই ঘরটা দেখতে খুবই অদ্ভুত। এটা অন্য সব ঘরের মতো একদমই স্বাভাবিক নয়। ঘরটার ভেতরে একটা বড় আয়না রাখা আছে। সে লক্ষ্য করে ওই বৃদ্ধ মহিলা ছাড়াও ঘরটাতে আরো 2জন মানুষ আছে। মিনা না খুব ভয় পেয়ে যায়। সে তাদেরকে জিজ্ঞাসা করে এটা কোন জায়গা, আর তোমরাই বা কারা? কিন্তু সেখানে থাকা কেউ তার প্রশ্নের কোনো উত্তরই দেয় না। এরপর তাকে সেই বড় আয়নাটার সামনে দাঁড়াতে বলা হয়, কেননা তাদেরকে নাকি এখন কেউ দেখতে আসবে। এই যে বৃদ্ধ মহিলাটাকে দেখতে পাচ্ছেন, এই মহিলাটার নাম মেডেলিন। মিনা মেডেলিনকে জিজ্ঞাসা করে কে দেখতে আসবে আমাদেরকে? মেডেলিন তখন উত্তর দেয়, আমাদের দেখতে আসছে ওয়াচার্স। ঠিক তখনই সেখানে অদ্ভুত এক শব্দ শোনা যায়। মেডেলিন বলে, তুমি এখানে আসাতে ওয়াচার্সরা খুশি হয়েছে, তারা তোমার জন্য তালি দিচ্ছে। তার এই সব কথা শুনে মিনা খুব ঘাবড়ে যায়। মেডেলিন যাদেরকে ওয়াচার্স বলছিল তাদেরকে এখন পর্যন্ত মিনা বা অন্য কেউই দেখেনি। তো যাই হোক, এসবের পরে সেদিন রাতটা কেটে যায়। সকালবেলায় তারা সবাই ওই ঘরটা থেকে বের হয়ে আসে। মেডেলিন তাদেরকে বলে, এই ওয়াচার্স শুধুমাত্র রাতেই বের হয়ে আসে, দিনের বেলায় আমরা এই জঙ্গলে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারি। সবকিছু শোনার পরে মিনা আর এই জঙ্গলেই থাকতে চায় না। সে এখান থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে, কিন্তু মেডেলিন তাকে বলে, তুমি ভুল করছো, এই জঙ্গল থেকে বের হবার কোনো উপায় নেই। রাত হওয়ার আগে আবার আমাদের এই ঘরেই ফিরে আসতে হবে, আর যদি তুমি ফিরে আসতে দেরি করো বা না ফেরো তাহলে তুমি তোমার প্রাণ হারাবে। মিনা তার কোনো কথাই শোনে না। সে তার টিয়া পাখিটাকে নিয়ে এগোতে শুরু করে। সামনের দিকে হাঁটতে হাঁটতে সে একই রকম একটা সাইনবোর্ড দেখতে পায় যেখানে লেখা আছে পয়েন্ট অফ নো রিটার্ন। এটা দেখে সেও অনেক ভয় পেয়ে যায়। গল্পের শুরুতে দেখানো জনের মতোই সে সূর্যের দিকে তাকিয়ে দৌড় শুরু করে। অনেক দৌড়ানোর পরেও সে জঙ্গল থেকে বের হবার কোনো রাস্তাই খুঁজে পায় না। হঠাৎ করে সে মাটির নিচে আবারও কম্পন অনুভব করে। তাই সে আর কোনো উপায় না পেয়ে সেই ঘরের দিকে ছুটে যেতে থাকে। মিনা খুবই হতাশ হয়ে পড়ে। মেডেলিন তার কাছে এসে তাকে সান্ত্বনা দিয়ে বলে, শুধু তুমিই নও যে এখান থেকে বের হওয়ার চেষ্টা করে হেরে গিয়েছো, আমরাও তোমার মতো হেরে গিয়ে এখানেই রয়ে গিয়েছি। সত্যি বলতে এই জঙ্গল থেকে বের হবার আসলে কোনো উপায় নেই। এই জঙ্গল প্রথমে সবাইকে নিজের দিকে টানে, আর তারপর অদ্ভুত অদ্ভুত জিনিস দেখায় যা তোমাকে পাগল করে দিতে পারে। তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে আমাদের সাথেই থেকে যাও। এই জঙ্গল একটা শিকারী, আর আমরা প্রত্যেকেই তার শিকার। এরপর মেডেলিন মিনাকে ওই জঙ্গলে পয়েন্ট অফ নো রিটার্ন সাইনবোর্ডটা দেখায়। এরপর সে বলে, এইগুলা আমাদের ঘর থেকে অর্ধেক দিনের দূরত্বে লাগানো আছে। যদি তুমি হাঁটতে হাঁটতে এগুলো অতিক্রম করে ফেলো তাহলে ঘরে ফিরে যাওয়া কঠিন হয়ে পড়বে।
তাই যখনই এগুলো দেখবে প্লিজ ইগনোর করবে না। মিনা তাকে জিজ্ঞাসা করে এগুলো সব কে তৈরি করেছে। তখন মেডিলিন উত্তর দেয় এগুলো একজন প্রফেসর তৈরি করেছিল। এরপর রাত হয়ে যায়, সবাই আবারও সেই ঘরে ফিরে আসে। এদিকে প্রতি রাতেই ওয়াচার্স তাদেরকে দেখতে আসে। আজও তারা তাদেরকে দেখতে এসেছে। আর আজকে তাদের মধ্যে কিরা নামের একটা মেয়ে ওয়াচার্সদেরকে নাচ করে দেখাচ্ছে। এটা নাকি ওয়াচার্সদের খুবই পছন্দ। এভাবেই প্রত্যেক রাতে ওয়াচার্সরা তাদেরকে দেখতে আসে। তারা যা ইচ্ছে তাই করতে পারে, শুধুমাত্র ওয়াচার্সদের দিকে পিঠ ঘুরিয়ে থাকতে পারে না। শুধু যে রাতে তাদের ওয়াচার্সদের সমস্যার সম্মুখীন হতে হতো এমনটা নয়, কিন্তু দিনেও তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতো। তাদের প্রত্যেকটা দিন কিছু না কিছু শিকার করে নিয়ে আসতে হতো, আর সেগুলো দিয়ে তারা তাদের দিন পার করত। তো যাই হোক, পরদিন সকাল হলে কিরা আর মিনা খাবার সংগ্রহের জন্য বেরিয়ে পড়ে। যেতে যেতে মিনা কিরাকে জিজ্ঞাসা করে, আচ্ছা এই ওয়াচার্সরা আসলে কি চাই? কিরা তাকে উত্তরে বলে, আমি আসলে এসবের কিছুই জানি না, তবে মেডেলিনের একটা থিওরি আছে। তার মতে এই ওয়াচার্সরা আমাদেরকে দেখে আমাদের অবজার্ভ করে, কিন্তু আমরা যদি এই ওয়াচার্সদের দেখি তাহলে আমরা পাগল হয়ে যাব। এরপর কিরা মিনাকে একটা গর্ত দেখায় আর বলে, এরকম গর্ত এই জঙ্গলে বেশ কয়েকটা আছে। ওয়াচার্সরা দিনের বেলায় এর ভেতরে লুকিয়ে থাকে, আর রাত হলে তারা বাইরে বের হয়ে আসে। কিরা মিনাকে বলে, আমরা 6 মাস ধরে এখানে আটকা পড়ে আছি। আমার হাজবেন্ড এই জঙ্গলে গিয়েছে রাস্তা খোঁজার জন্য। আমি জানি একদিন না একদিন সে রাস্তা খুঁজে বের করে ঠিকই ফিরে আসবে, আর তখন আমরা ঠিকই এখান থেকে বের হতে পারবো। গল্পের এইখানে এসে আমরা জানতে পারি যে কিরার হাজবেন্ড সেই লোকটা যাকে আমরা গল্পের শুরুতেই পাগলের মতো দৌড়াতে দেখেছিলাম, আর যাকে কিছু একটা সে ধরে নিয়ে গিয়েছিল। এদিকে তারা ঘরের কাছাকাছি ফিরে আসলে মেডেলিন মিনাকে 3টা নিয়ম শিখিয়ে দেয় এখানে বেঁচে থাকার জন্য। প্রথমত, সে রাতের বেলা কখনোই ওই ঘরের দরজা খুলতে পারবে না। দ্বিতীয়ত, রাতে সে তার পিঠ আয়নার দিকে দিতে পারবে না। আর তৃতীয়ত, দিনের বেলায় সে কখনোই কোনো গর্তের কাছে যাবে না। যতটা সম্ভব সে আলোতেই থাকবে। তো যাই হোক, সেই রাতে মিনা ওয়াচার্সদের সম্পর্কে জানতে চায়, তাই সে আয়নার সাথে কান লাগিয়ে শব্দ শোনার চেষ্টা করে। কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরেও যখন সে কোনো ধরনের কোনো শব্দ শুনতে পায় না, তখন সে আয়নার দিকে পিঠ ঘুরিয়ে শুয়ে পড়ে। এটা করার কারণে ওয়াচার্সরা রেগে যায় আর জোরে জোরে আয়নাতে আঘাত করতে শুরু করে, যার কারণে আয়নার মধ্যে ফাটল পড়ে যায়। এমন বিকট শব্দে মেডেলিনও জেগে ওঠে, আর তারপর সে পরিস্থিতি বুঝতে পেরে মিনাকে আয়নার দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে বলে, যেন ওয়াচার্সরা আবার শান্ত হয়ে যায়। সেই রাতটা বেশ কষ্টেই কাটে। পরদিন সকালবেলায় মিনা ড্যানিয়েল নামের একটা ছেলের সঙ্গে শিকারে যায়। মিনা এখানে থেকে তার জীবনটা নষ্ট করতে চায় না, তাই সে এখান থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো একসঙ্গে যেতে যেতে মিনা ড্যানিয়েলকে বলে, আচ্ছা তুমি কি কখনো কোনো ওয়াচার্সকে দেখেছো? উত্তরে ড্যানিয়েল তাকে বলে, না আমি দেখিনি। মিনা বলে, আমার মনে হয় এগুলো সব মেডেলিনের বানানো গল্প। সে আমাদেরকে এখানে আটকে রাখতে চায়। আমাদের অবশ্যই এই গর্তগুলো চেক করা উচিত, হয়তো এখান থেকে বের হবার কোনো রাস্তা পাওয়া যেতে পারে। ড্যানিয়েল নিজেও এই জঙ্গল থেকে বের হতে চায়, তাই সে মিনার কথায় রাজি হয়েছে। মিনা দড়ি বেঁধে গর্তে নেমে যায়। দড়ির আরেক প্রান্ত ড্যানিয়েল উপর থেকে ধরে রেখেছিল, যেন কিছু হলেই সে মিনাকে দ্রুত টেনে বের করে আনতে পারে। মিনা গর্তের ভেতরে নেমে বেশ কিছু জিনিস দেখতে পায়। মিনা ওই জিনিসগুলো সংগ্রহ করে। সে নিশ্চিত যে এই জিনিসগুলো ওই জঙ্গলেই আটকা পড়া মানুষের। দড়ি দিয়ে মিনা আর ড্যানিয়েল সেই জিনিসগুলোকে গর্তের বাইরে নিয়ে আসে। এদিকে মিনা যখন গর্ত থেকে বের হয়ে আসবে, ঠিক তখনই সে ওই গর্তের ভেতরে কারো আঙুল দেখতে পায়। সে খুব একটা স্পষ্টভাবে দেখতে পায় না। তো যাই হোক, এরপর তারা সেই সবগুলো জিনিস নিয়ে সেফ হাউসে ফিরে আসে। মেডেলিন তাকে জিজ্ঞাসা করে, এই জিনিসগুলো তোমরা কোথায় পেয়েছো? মিনা তখন তাকে মিথ্যা বলে যে আমরা এই জিনিসগুলো জঙ্গলের ভেতর পেয়েছি। কিন্তু মেডেলিন খুব ভালো করেই জানে এই জিনিসগুলো জঙ্গলের ভেতর থেকে নয়, বরং গর্তের ভেতর থেকে পাওয়া গেছে। এরপর মেডেলিন মিনাকে জিজ্ঞাসা করে, তুমি গর্তের ভেতর কি দেখেছো? কিন্তু মিনা তাকে কিছুই বলে না। মিনা ওই গর্তের ভেতরে একটা ক্যামেরা পায়। তারা সেই ক্যামেরাটাকে বাড়ির বাইরে লাগিয়ে দেয়, যেন তারা ওই ক্যামেরার মাধ্যমে ওয়াচার্সদের দেখতে পায়। মেডেলিন তাদেরকে বলে, তোমরা ভুল করছো। কিন্তু তারা মেডেলিনের কোনো কথাই শুনে না। তারা ওয়াচার্সদের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু ওয়াচার্সরা আসেনি। বরং তাদের সাথে আজ ঘটতে চলেছে অদ্ভুত কিছু। হঠাৎ করে তাদের দরজায় কেউ নক করে। তারা ক্যামেরায় দেখতে পায় একটা মানুষের পা দেখা যাচ্ছে, তবে বাইরে যে ছিল সে কিরার হাজবেন্ডের কণ্ঠে কথা বলছিল। কিরা ভাবে হয়তো তার হাজবেন্ড এই জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজে পেয়েছে, আর এর জন্যই তাকে নিতে ফিরে এসেছে। কিরা খুব খুশি হয়ে যায় আর দরজা খোলার জন্য এগিয়ে আসে, কিন্তু মেডেলিন তাকে থামিয়ে দেয় আর বলে, তুমি এই দরজা খুলতে পারবে না, কারণ আমি খুব ভালো করে জানি সে তোমার হাজবেন্ড নয়। কিন্তু কিরা তার কথা বিশ্বাসই করে না। তাই মেডেলিন তাকে বলে, তুমি তাকে এমন কোনো প্রশ্ন করো যেটা তুমি আর তোমার হাজবেন্ড ছাড়া আর কেউই জানে না। কিরা বাইরে থাকা মানুষটাকে একটা বই সম্পর্কে জিজ্ঞাসা করে, যেটা সে আর তার হাজবেন্ড ছাড়া আর কেউই জানে না। কিন্তু বাইরে থাকা সেই মানুষটা প্রশ্নের কোনো উত্তর দেয় না। তখন তারা স্পষ্টই বুঝতে পারে এটা কোনো মানুষ নয়, বরং ওয়াচার্স। তারা দরজা না খোলায় ওয়াচার্সরা রেগে যায় আর সেই ক্যামেরাটা ভেঙে দেয়। সেই সাথে তারা বাড়ির সামনে থাকা আয়নাগুলো ভাঙতে শুরু করে। তখন মেডেলিনরা সবাই ওই আয়নার সামনে দাঁড়িয়ে যায় আর তাদেরকে শান্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে গিয়ে তারা শান্ত হয় আর তাদেরকে না মেরেই চলে যায়। এই রাতে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার কারণে মিনা আর ড্যানিয়েল মেডেলিনকে সব সত্য কথা বলে দেয়। এই কথাটা শুনে মেডেলিন অনেক রেগে যায়, কারণ তারা একটা শর্ত ভঙ্গ করেছে। এরপর সে সেই জিনিসগুলো নিয়ে আবারও সেই গর্তের কাছে চলে যায় আর সেগুলো গর্তের ভেতরে ফেলে দেয়। এদিকে মিনাও বুঝে গিয়েছে যে না চাইলেও এখানেই তাকে থাকতে হবে। এভাবেই সময় কাটতে থাকে। সিজন চেঞ্জ হয়, শীতকাল আসে। এখনো তারা এখান থেকে বের হতে পারেনি।
তবে মিনা এখনো প্রতিদিন এই জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজে চলেছে। সে একটা ম্যাপ তৈরি করেছে। তার বিশ্বাস সে কোনো না কোনো দিন এই জঙ্গলের সম্পূর্ণ ম্যাপ বানাতে পারবে। অতিরিক্ত শীতের কারণে তারা ঠিকভাবে শিকার করতে পারছিল না, এজন্য তাদের কাছে পর্যাপ্ত খাবারও ছিল না। আর ঠিকমতো খাবার না পাওয়ার কারণে তারা মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিল। এইসবের ভেতরেই একদিন মেডেলিন আর ড্যানিয়েলের ভেতরে গ্যাঞ্জাম হয়। রেগে গিয়ে ড্যানিয়েল মেডেলিন আর মিনাকে বাইরে রেখে কিরাকে নিয়ে দরজা আটকে দেয়। এদিকে অন্ধকার হতে শুরু করেছে। মেডেলিন আর মিনা দরজার কাছে গিয়ে বলে, দয়া করে দরজাটা খুলে দাও, কিন্তু ড্যানিয়েল দরজা খুলে না। এদিকে ঘোর অন্ধকার নেমে এসেছে জঙ্গলে। তারা তাদের জীবন বাঁচানোর জন্য একটা গাছের নিচে গিয়ে আশ্রয় নেয়। হঠাৎ করে তারা ওয়াচার্সদের আসার শব্দ শুনতে পায়। তখন মিনার ওয়াচার্সদের সাথে আমরা ওয়াচার্সদেরও এক ঝলক দেখতে পাই। তারা লম্বা, চিকন আর ভয়ঙ্কর দেখতে। তারা দলে দলে গর্ত থেকে বের হয়ে মানুষদের দেখার জন্য সেফ হাউসের দিকে পৌঁছায়। সেখানে গিয়ে তারা যখন মেডেলিন আর মিনাকে দেখতে পায় না, তখন তারা রেগে যায়। আর তারপর তারা তাদেরকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে ওয়াচার্সরা সেখান থেকে দূরে যেতে মেডেলিন আর মিনা আবারও সেফ হাউসে যাওয়ার সুযোগ পায়। এবার তারা জোরে জোরে দরজায় নক করতে থাকে। আর অবশেষে ড্যানিয়েল এবার দরজা খুলে দেয়। কিন্তু মেডেলিন খুব ঘাবড়ে যায়, কেননা তারা সেই প্রাণীদেরকে দেখে ফেলেছে। তখন সে সবার উদ্দেশ্যে বলে, আমি তোমাদেরকে মিথ্যা বলেছিলাম যে আমি এখানে আটকে গেছি। আসলে আমি এই প্রাণীদেরকে খুঁজতেই এখানে এসেছি। আমি বইতে পড়েছিলাম এখানে যেই ওয়াচার্সরা থাকে তারা সবাই ফেরি। এখানে আসার পর আমি দেখলাম এবং বুঝলাম যে এরা আসলে খুবই বুদ্ধিমান, এমনকি তারা ছদ্মবেশ ধারণও করতে পারে। আমি একবার একজনকে দেখেছিলাম যে দেখতে একদমই আমার মতো, শুধু তার চুলগুলো এলোমেলো আর চোখের নিচে গর্ত ছিল। তাদের এসব দেখে আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম তারা মানুষের মতো হতে চায়। তারা প্রতিদিন মানুষের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করে, আর এর জন্যই প্রতিদিন তারা আমাদেরকে অবজার্ভ করতে আসে। আর আমরা যাই করি তারা সেগুলোই করতে শুরু করে। মেডেলিন যখন এসব কথা বলছিল তখন হঠাৎ করে কেউ দরজায় কড়া নাড়ে। ওয়াচার্স এবার তাদের মতোই কথা বলছে আর ভেতরে আসতে চাইছে। তারা দরজা খুলতে চায় না। অবশ্য দরজা খোলা না খোলা দিয়ে কিছুই আসে যায় না, কারণ তারা এতটাই শক্তিশালী যে ইচ্ছে করলে লোহার দরজাটাকে ভেঙে ভেতরে চলে আসতে পারে। আর এমন কিছুই হতে চলেছে। মেডেলিনরা লুকানোর জায়গা খুঁজতে শুরু করে। ঠিক তখনই ড্যানিয়েলের চোখ যায় ফ্লোরের দিকে। সেই জায়গাটাই ফ্লোর একটু উঁচু নিচু ছিল। তারা সেই কার্পেটটা তুলে দেখে সেখানে একটা বাংকারের মতো দেখা যাচ্ছে। তারা সময় নষ্ট না করে বাংকারের দরজা খুলে তার ভেতরে ঢুকে পড়ে। আর তারপর সেই বাংকারের দরজা বন্ধ করে দেয়। তারা এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এত দিন ধরে তারা এখানে আছে, কিন্তু তারা জানতোই না এখানে এমন একটা বাংকার আছে। এই বাংকারের ভেতরে নানান ধরনের ফ্যাসিলিটিস আছে, এই যেমন অনেক অনেক খাবার, অনেকগুলো টেলিভিশন, আরো অনেক প্রয়োজনীয় জিনিসপত্র। মিনা সব ঘুরে ঘুরে দেখে আরো বেশি অবাক হয়ে যায়। সে আসলে জানতে চায় কে এখানে এমন একটা বাংকার তৈরি করেছে। তাই সে সেখানে থেকে একটা কম্পিউটার চালু করে। কম্পিউটারে তখন ইন্টারনেট কানেকশন ছিল না ঠিকই, কিন্তু কম্পিউটারে অনেক ডাটা সংগ্রহ করা ছিল। ডাটা অন করে তারা জানতে পারে এই জায়গাটা তৈরি করেছে ডক্টর মার্টিন নামের একজন। ডক্টর মার্টিন এই ক্রিয়েচারদের সম্পর্কে জানতো। সে এই ক্রিয়েচারদেরকে নিয়ে রিসার্চ করতে চেয়েছিল, আর এজন্যই তিনি এই বাংকার তৈরি করেছিলেন। তিনি এই বাংকারে থাকতেন আর টাকা লোভ দেখিয়ে অন্য মানুষদেরকে এখানে নিয়ে আসতেন। রাতে তাদেরকে উপরের রুমে রেখে নিচে এই বাংকারে লুকিয়ে থাকতেন, আর এই ক্রিয়েচারগুলো তখন সেই মানুষদেরকে খেয়ে ফেলতো। এসব রিসার্চ করতে গিয়ে মার্টিন জানায় যে এই ক্রিয়েচারগুলো আসলে কোনো মনস্টার নয়, বরং তারা আগে ফেরি ছিল, যারা আগে মানুষদের সাথেই থাকতো। কিন্তু মানুষ তাদেরকে ঠকিয়ে এই জঙ্গলে ফেলে রেখে যায়। আর দীর্ঘদিন ধরে মাটির নিচে বসবাস করার কারণে তাদের জাদু আর ডানা হারিয়ে গেছে। ডক্টর মার্টিন আরও জানায় রিসার্চ করার সময় সে একটা ভিন্নধর্মী ফেরি পেয়েছিল, যে কিনা আলোতে বের হতে পারত আর বেশ ভালো ছিল। সে ডক্টর মার্টিনকে দেখার পরেও তাকে মারেনি। ডক্টর মার্টিন তাকে তার সাথে নিয়ে আসে। ফেরিটা কিছুদিনের মধ্যে ডক্টর মার্টিনের সাথে থাকতে থাকতে সবকিছুই শিখে ফেলে। কিন্তু কিছু সময় পর তাদের মধ্যে ঝগড়া হয়। এই কম্পিউটারে অনেক অনেক ভিডিও ছিল, আর প্রত্যেকটা ভিডিওতে ডক্টর মার্টিন কিছু না কিছু বলেছে। কিন্তু মীরা জানতে চেয়েছিল আসলে শেষ পর্যন্ত কি হয়েছিল। তাই সে সবগুলো ভিডিও না দেখে একেবারে সর্বশেষ ভিডিওটা অন করে। ওই ভিডিওতে দেখা যায় ডক্টর মার্টিন নিজেই আত্মহত্যা করে, আর সেই সাথে ওই ফেরিটাকে মেরে ফেলে। তবে আত্মহত্যা করার আগে সে জঙ্গলে আটকে থাকা লোকদেরকে এই জঙ্গল থেকে বের হওয়ার পথ দেখায়। সে বলে সন্ধ্যায় পাখিরা যেদিকে উড়ে যায় সেদিকে গেলে জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজে পাওয়া যাবে। সে তার ভিডিওতে বলে যদি কেউ এই জঙ্গল থেকে বের হতে পারে তাহলে যেন সে তার ইউনিভার্সিটিতে গিয়ে আমার সব রিসার্চ ধ্বংস করে দেয়, কেননা আমার মনে হয় কিছু রহস্য থাকাই ভালো। সে বলে এখানে এসে আমি অনেক বড় ভুল করেছি। আমি যেই পৃথিবী গড়ার স্বপ্ন দেখেছিলাম সেটা আমি করতে পারলাম না। আমি মানুষদের সাথে ফেরিদের এক করতে পারিনি। তো যাই হোক, আজকে রাতটা মিনাদের জন্য অনেক স্পেশাল, কারণ তারা জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পেয়েছে। এদিকে সকালে সবাই বাংকার থেকে বের হয়ে আসলে দেখে তাদের সেফ হাউস সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তারা এখন জঙ্গল থেকে বের হওয়ার জন্য যাত্রা শুরু করে। কিন্তু সমস্যা হলো ডক্টর মার্টিন যে পাখিগুলোর কথা বলেছিল তারা তো সন্ধ্যায় উঠবে, কিন্তু তাদের তো সন্ধ্যার আগে এই জঙ্গল থেকে বের হতে হবে। তাই মিনা তার পোষার টিয়া পাখিটাকে মুক্ত করে দেয়। টিয়া পাখিটা যেদিকে উড়ে যায় তারাও সেদিকে চলতে শুরু করে। যাওয়ার সময় তারা একটা জায়গা দেখতে পায় যেখানে বেশ কিছু ওয়াচার্সদের ছবি খোদাই করা আছে। সেটা দেখে মেডেলিন বলে একটা সময় ফেরিগুলো মানুষদের সাথেই থাকতো, কিন্তু মানুষ তাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছিল। তারা এদেরকে ঠকিয়ে জঙ্গলে ফেলে যায়। ফেরিগুলো তাদের জাদু আর ডানা হারিয়ে ফেলার কারণে আজ জঙ্গল থেকে বের হতে পারেনি। এরপর তারা হাঁটতে হাঁটতে একটা নদীর কাছে পৌঁছে যায়। এই নদীটা পাড়ি দিলে তারা জঙ্গল থেকে বের হতে পারবে। এদিকে সন্ধ্যা নামতে থাকে। ওয়াচার্সরা মাটির নিচ থেকে বের হয়ে আসতে থাকে।
ওয়াচার্সরা তাদের কাছে পৌঁছানোর আগে তারা ডক্টর মার্টিনে রেখে যাওয়া একটা নৌকায় উঠে সেখান থেকে পালানোর চেষ্টা করে। হঠাৎ ড্যানিয়েল তার এক বন্ধুকে খুঁজে পায়। সে আহত অবস্থায় পড়েছিল। ড্যানিয়েল তাকে সাহায্য করতে এগিয়ে যায়। বাকিরা ততক্ষণে নৌকায় বসে গিয়েছে। ড্যানিয়েল ফিরে আসার আগে তারা দেখতে পায় ড্যানিয়েল যেই বন্ধুকে সাহায্য করতে গিয়েছিল সে আসলে কোনো মানুষই নয়, বরং একটা রূপ বদলানো ওয়াচার্স, যে কিনা এখন তাড়াতাড়ি চোখের সামনে ড্যানিয়েলের রূপ ধারণ করেছে। মিনারা ড্যানিয়েলের জন্য কিছুই করতে পারে না। সেই ওয়াচার্সটা ড্যানিয়েলের কপালে একটা চিহ্ন তৈরি করে, তারপর তাকে মেরে ফেলে। এদিকে মিনারা খুব ভালো করে জানে ওয়াচার্সরা এই নদী পার হতে পারবে না, তাই তারা নিজেরাই নদীটা পার করে শহরে পৌঁছে যায়। এরপর আমরা দেখতে পাই মিনা ডক্টর মার্টিনের ইউনিভার্সিটিতে গিয়ে তার করা রিসার্চ পেপারগুলো খুঁজতে শুরু করেছে। সে সব ডাটাগুলো মুছে দেওয়ার আগে সে জানতে পারে 1000 বছর আগে যখন ফেরি আর মানুষেরা একসঙ্গে থাকতো তখন তাদের মধ্যেও বিয়ে হতো, এমনকি তাদের সন্তানও হতো, আর তাদের সন্তানদেরকে হাইব্রিড বলা হতো। এখানে মিনা আরো একটা কথা জানতে পারে, মেডেলিন নামে যাকে তারা জঙ্গলে দেখেছিল সে আসলে ডক্টর মার্টিনের ওয়াইফ ছিল। মিনা তখন কনফিউশনে পড়ে যায়। সে ভাবে মেডেলিন কেন তাহলে এই সত্য জানায়নি। সে তখন কিরার কাছে এসে শেয়ার করে যে মেডেলিন আসলে ডক্টর মার্টিনের ওয়াইফ, কিন্তু সেই সত্যটা আমাদের কাছে লুকিয়েছে, কারণ সে আসলে কোনো মানুষ নয়, বরং সে নিজেও একজন ওয়াচার্স। এটা শুনে কিরা হতবাক হয়ে যায়। আসলে অনেক বছর আগে ডক্টর মার্টিনের ওয়াইফ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। মার্টিন তাকে অনেক ভালোবাসতো, সে তার সাথে থাকতে চেয়েছিল। এরপর সে রূপ বদলানো ফেরিগুলোর কথা জানতে পারে, আর সে তার স্ত্রীর ছবি দেখিয়ে ওয়াচার্সকে তার ওয়াইফের রূপে আসতে বলে। মিনা এই কথাগুলো বলার সময় লক্ষ্য করে সে কিরাকে নয়, বরং মেডেলিনকেই এইসব কথাগুলো বলছিল, যে কিনা এই মুহূর্তে কিরার রূপ ধারণ করেছে। আসলে কিরা আসতেই মেডেলিন তাকে অজ্ঞান করে ফেলে। এরপর সে মিনাকে আক্রমণ করার জন্য তার দিকে এগিয়ে আসে, কেননা সে চায় এই রহস্য যেন রহস্যই থেকে যায়। মেডেলিন তখন এক এক সময় এক এক রূপ ধারণ করতে থাকে। সে মিনাকে বলে, জঙ্গলে আমি সবার থেকে আলাদা ছিলাম, সব ফেরিরা আমাকে নিয়ে ঠাট্টা করতো, আমি দিনের বেলাও বের হতে পারতাম দেখে তারা আমাকে বের করে দেয়। তখন মিনা তাকে বলে, তুমি আলাদা নও, তুমি খুবই স্পেশাল, তুমি অর্ধেক মানুষ আর অর্ধেক ফেরি, আর এজন্যই তুমি মানুষদের সাথে থাকতে পারো, আর এই কারণেই তুমি জঙ্গল থেকে বের হতে পেরেছো। এরপর দেখা যায় হঠাৎ করে মেডেলিনের জাদু আর পাখা ফিরে আসে। ঠিক তখনই সে সেখান থেকে উড়ে চলে যায়। এর ঠিক কিছু সপ্তাহ পরেই মিনা তার যমজ বোনের কাছে চলে যায়। ওয়াচার্সদের সাথে ঘটে যাওয়া ঘটনাতে সে বেশ ভয় পেয়ে গিয়েছিল, তাই সে তার বোনদের সাথে থাকতে এসেছে। সে তার বোনকে বলে, আমার মনে হয় কেউ আমাকে এখনো ফলো করছে। তার বোন তখন তাকে সাহস দিয়ে বলে, তুই এত চিন্তা করিস না, কিচ্ছু হবে না। এরপর আমরা গল্পের একদম শেষ দৃশ্যে দেখতে পাই মিনা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আর এই মেয়েটার কেউই নয়, বরং সেই ফেরি মেডেলিন, যে কিনা এই রূপে পৃথিবীতে বাস করছে। আর এখানেই আমাদের আজকের এই অদ্ভুত গল্পটা শেষ হয়ে যায়।